অনুষ্ঠানে আসবার জন্য সকলকে আরেকবার অভিনন্দন করছি। আদর্শ বাহিনী এই নামটি গাজল 1991 সালে তার অস্তিত্ব নিয়ে আবির্ভূত হয়েছিল। তার দীর্ঘ 21 বছর এর যাত্রায় আদর্শ বাহিনী তার কাজের মাধ্যমে, যেটা আদর্শ বাহিনীর কাজ, ছাত্রছাত্রী তৈরি করা, শুধু ছাত্রী পড়ানো নয়, আমাদের ছাত্রছাত্রীরা, আমাদের সমাজের ছেলেমেয়েরা আরো সুন্দরভাবে তাদের আরো উন্নয়ন এবং আরো বিকাশ করা সম্ভব। তবু আমাদের সীমিত প্রচেষ্টা এবং আর্থসামাজিক পরিস্থিতির মধ্যে আমরা কাজ করে চলেছি। এ ব্যাপারে আদর্শ বাহিনীর সমস্ত শিক্ষক শিক্ষিকা, অভিভাবক অভিভাবিকা সকলের কিন্তু একটা প্রধান ভূমিকা রয়েছে। আমরা শুধু সেই পরিবেশটা রচনার চেষ্টা করেছি যেখানে সুন্দর মানুষ তৈরি হতে পারে এই সমাজের জন্য, এই জাতির জন্য, এই দেশের জন্য। আমরা শুধু পড়াই না, পড়ানোর মধ্যে দিয়ে একটা জিনিস শিশুদের মধ্যে আমরা বিকশিত করবার চেষ্টা করি, একটা সুন্দর মানুষ গড়ে তোলবার জন্য, একটা সুন্দর সমাজ তৈরি করবার জন্য, একটা সুন্দর ভারতবর্ষ তৈরি করবার জন্য। এটা আমাদের কাজের ভিতরে এবং আমাদের শিক্ষা শেখানোর মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে বিকশিত হয়। তাদের সব নাগরিক তৈরি করবার কাজটা হচ্ছে প্রধান কাজ। মানুষ অনেকে অনেক কিছু জানেন, অনেক মুখস্থ বিদ্যা আছে, কিন্তু নৈতিক দিকটি, আদর্শগত দিকটি যদি তার ঠিক না থাকে, সেই মানুষ, সেই শিক্ষিত মানুষ দিয়ে সমাজ তৈরি করা সম্ভব নয়। তার সঙ্গে দরকার আদর্শবান মানুষ তৈরি করা। এই মানুষ তৈরি করবার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্তে, পৃথিবীর প্রত্যেকটা দেশে, প্রত্যেকটা সমাজে, প্রত্যেকটা স্থানে বিদ্যালয় গড়ে উঠেছে। আমি দুঃখিত যে সকল অভিভাবক অভিভাবিকারা মঞ্চের মধ্যে সামনে বসে কথা বলছেন, আপনারা একটু শুনবেন, দয়া করে শুনবেন। যারা অভিভাবিকাদের উদ্দেশ্যে বলছি, এখানে যারা আপনারা কথা বলছেন মঞ্চের সামনে দাঁড়িয়ে, অভিভাবিকাদের উদ্দেশ্যে, এটা জরুরি শুধু এখানে নয়, আমাদের সমাজের বিভিন্ন জায়গায় দেখা যায়। আমি এই জিনিসগুলো খুব আমাকে আহত করে, আমাকে না অনেক মানুষকে আহত করে। আমরা সবাই শিক্ষিত লোক, আমরা নিজেরা গার্জিয়ান হয়েছি, মা বাবা হয়েছি, আমাদের একটা নিজস্ব দায়িত্ববোধ অরিজিনালি তৈরি হওয়ার কথা। আমার দ্বারা কেউ বিকৃত হবে কোনো কিছু, সেটা নিশ্চয়ই কাম্য নয়। আমরা অনুরোধ করছি আপনারা একটু শুনুন বা অন্যকে বিরক্ত করবেন না। গল্পটা হচ্ছে এই, 2002 সালে সম্ভবত বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা, ফিফা ওয়ার্ল্ড কাপ সম্ভবত হয়েছিল সেটা আমেরিকাতে। জাপানিরা ওই ফুটবল খেলা দেখতে গিয়েছিলেন। জাপানের দলও সেই বিশ্বকাপ ফুটবলে খেলছিল, কিন্তু তারা একটা জাতি হিসেবে আমেরিকাতে খেলা দেখতে গিয়েছিলেন। তারা কি করেছিলেন? একটা ছোট্ট কাজ করেছিলেন, যে কাজটা পৃথিবীর সমগ্র দেশবাসীর কাছে একটা অনুপ্রেরণা, একটা শিক্ষা চুপচাপ তারা দিয়ে এসেছিলেন, যেটা আমেরিকা থেকে শুরু করে বিশ্বের উন্নত সাংস্কৃতিক দিক থেকে, আচরণগত দিক থেকে, সভ্যতার দিক থেকে উন্নত দেশগুলো স্তম্ভিত হয়ে গেছিল। এটা আমাদের কাছে একটা শিক্ষা। কি ছিল সে বিষয়টা? বিশ্বকাপ দেখার সময় বা বড় বড় খেলা যেগুলো হয়, সেই গ্যালারিগুলো, আন্তর্জাতিক খেলাগুলোতে বিভিন্ন দেশের জন্য আলাদা আলাদা গ্যালারি থাকে। জাপানিদের জন্য যে গ্যালারিটা বসবার জন্য আয়োজন করা হয়েছিল, সেই গ্যালারিতে শুধু জাপানিরাই বসবে, বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা আছে। তো খেলা যখন শেষ হয়ে গেল, পরের দিন ওই স্টেডিয়ামের গ্যালারিগুলো পরিষ্কার করতে হবে। যারা দায়িত্বে রয়েছেন
তাদের তো ঝাড়ুরা টাড়ুরা সব পরিষ্কার করবার ম্যানেজমেন্ট, তাদের জন্য বড় বড় অফিসার থাকে, তারা সবাই গেছে তোমরা এদিকে করো, এদিকে পরিষ্কার করো। তো পরিষ্কার করতে যে কয়েকজন ওখানে পর্যবেক্ষণ করছে, আরে এটা কে পরিষ্কার করে গেল, তোমরা পরিষ্কার করেছো কি? বলছে না। তোমরা করেছো না, তাহলে এটা কে পরিষ্কার করলো? জাপানিরা প্ল্যান করে এসেছিল যে আমরা যে গ্যালারিতে বসবো, যখন আমরা উঠে যাব ওখানে একটা নোংরা, একটা চিরকুট, একটা বাদামের খোসা যেন ওখানে না পড়ে থাকে। ঠিক এত লোক এই বাক্যটা জাপানের জন্য, জাপানের মর্যাদার জন্য, জাপানকে পৃথিবীর কাছে তুলে ধরবার জন্য, জাপানিরা কি পারে সেটা দেখানোর জন্য, জাপানিরা এখন পৃথিবীতে শ্রেষ্ঠ সেটা প্রমাণ করবার জন্য, চিন্তা চেতনায়, জ্ঞান বিজ্ঞানে, এবং প্রতিটা মানুষ একই ছন্দে একই কথা জাপানের জন্য ভাবে। খবর রটে গেল, আমাদের দেশের খবরের কাগজে ওটা ছাপানো হয়েছিল, আমি সেখান থেকে এই তথ্যটা পেয়েছি। তো আমার চিন্তা, আমরা মানুষ, আমি কিছু কাজ করার চেষ্টা করছি, সমাজে সবাই কিছু না কিছু কাজের সঙ্গে আছেন, প্রত্যেকটা কাজকে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ কাজে পরিণত করা যায় যদি তাদের একটা সুচিন্তিত গার্জিয়ান, অভিভাবক থাকে, সুচিন্তিত সংঘবদ্ধতা থাকে। আমি আদর্শবাণী একটা কর্মচারী হিসেবে আছি, মানুষের কল্যাণ হোক, আমরা একটা সুন্দর দেশ, একটা সুন্দর সমাজ, আমরা আপনাদের কিছু শিশুকে একটা সুন্দর ভবিষ্যতে পাঠিয়ে দিই, সেই কথা প্রসঙ্গে এখানে আমার আশা। এবং আপনাদের সন্তানকে আমি সেই দায়িত্ব নিয়ে, আমাদের শিক্ষকরা সেই দায়িত্ব নিয়ে, এত চিন্তা ভাবনা আরো আছে, বলতে গেলে রাত পার হয়ে যাবে, তো আমি কয়েকটা কথা আজ বললাম। আজকের অনুষ্ঠান আপনাদের কাছে অনুরোধ থাকছে, আপনারা এই 3 ঘন্টা সময় আপনাদের শিশুদের সঙ্গে আমরা একটা নজির সৃষ্টি করবার চেষ্টা করি, যেটা জাপানরা করেছিল। আমরা সকলকে সসম্মানে আপনাদের আমরা সম্মান জানাচ্ছি, আপনাদের আমি প্রণাম জানাচ্ছি। তবুও বলছি যে আমরা সবাই যেন একটা সুন্দরভাবে এখান থেকে আপনাদের কালকের দিনটা আবার সুন্দরভাবে শুরু করতে পারি। ধন্যবাদ। আমি এই অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছি, এখানে যারা এই অনুষ্ঠানকে বাস্তবায়িত করবার জন্য যারা এর পেছনে রয়েছেন, প্রথমত রয়েছেন আমার ছোট্ট শিশুরা, আমার এই সমাজের, এই দেশের শিশুরা, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তারপরে রয়েছেন অভিভাবক অভিভাবিকারা, এদের সকলকে আমি আমার প্রাণ ভরা ভালোবাসা জানাচ্ছি। আমরা শুধু এই মানুষগুলোকে, এই শিশুগুলোকে বড় করে তুলবার জন্য সকলে মিলে একটা সংঘবদ্ধ পরিবার, এবং এই সংঘবদ্ধ পরিবার হলে একটা আপনার শিশুকে তৈরি করা সম্ভব হবে। আজকের অনুষ্ঠান তাদের দ্বারা সংঘটিত হচ্ছে। যে সকল মা বাবা তাদের শিশুকে নিয়ে দৌড়াদৌড়ি করে ওখানে গেছেন, এসেছেন, অনেক ধৈর্য দিয়েছেন, প্রত্যেককে দিতে হবে। কেন? আমরা হয়তো থাকবো না, কিন্তু আমাদের শিশুরা থাকবে, তারা একটা সুন্দর দেশ, একটা উন্নত দেশ তৈরি করবে। তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি এই বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা, যারা এই পিছনে যারা কারিগর রয়েছে, এখানে যারা সংবাদ এই শব্দ সঞ্চালন করছেন, অধিকারী ইলেকট্রনিক্স, তাদের একটা বিশাল অবদান রয়েছে। এখানে রয়েছে গোপাল সূত্রধর, তার অডিও ক্যামেরা নিয়ে আমরা পরে বসে বসে দীর্ঘদিন আমরা সেটা দেখতে পারবো, তার একটা অবদান রয়েছে। অবদান রয়েছে এই স্কুলের ভ্যান চালক, যারা বাড়িতে ঘুরে ঘুরে সারা বছর রোদ জল বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আপনাদের শিশুদের নিয়ে আসে, তাদের বাচ্চাদের তাদের এই জিনিসপত্র নিয়ে সেখানে মেনটেন করা, কত কিছু কাজ তাদের। তো একটা অনুষ্ঠানের জন্য আমি তাদের স্বাগত জানাই, যারা এই প্রত্যেকটা কাজ, আমার কথার বাইরেও আরো অনেক চরিত্র রয়েছে যারা এখানে এসে আমাদের অনুষ্ঠানটাকে সমৃদ্ধ করছেন, তাদের আমি কৃতজ্ঞতা জানাই। আর আমি স্বাগত জানাচ্ছি সেই ভবিষ্যৎকে, যে ভবিষ্যৎ আমাদের শিশুদের দ্বারা আমাদের ভারতবর্ষ পৃথিবীর শ্রেষ্ঠ দেশে পরিণত হবে। এখানে কোনো বিভেদ থাকবে না, একটা শিশু একটা সুন্দর ফুলের মতো, এখানে কোনো বিভাজন থাকবে না, বৈষম্য থাকবে না, হানাহানি থাকবে না, সন্ত্রাস থাকবে না। এই একটা ভারতবর্ষ তৈরি হোক আমাদের এই সত্য মঞ্চ থেকে, তার প্রতিনিয়ত আমরা যেন এই মন মানসিকতা, এই আদর্শকে সামনে রেখে এগোতে পারি। স্বাগত ভাষণে আপনাদের সকলকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবার জন্য স্বাগত জানাচ্ছি। আর স্বাগত জানাচ্ছি একটা সুন্দর ভবিষ্যতে, যেদিন আমাদের শিশুরা
অনেক অনেক বড় হবে। ধন্যবাদ, নমস্কার। শুরু হচ্ছে। তাকে প্রণাম জানিয়ে আমরা তার লেখা কবিতা আবৃত্তি করে শোনাবো। কবির ছোটবেলার জীবন বদ্ধ ঘরে কেটেছে, কিন্তু কবির ভাবুক মন উড়িয়ে নিয়ে যেত বিভিন্ন দেশ বিদেশ, পাহাড় পর্বত, নদী নালা, দিক থেকে দিগন্তে। শাসনের বেড়াজাল ছিঁড়ে শিশু কবির মনে জেগে ওঠে বিচিত্র স্বাদ। কখনো কবি ফেরিওয়ালা হতে চায়, কখনো বা ফুল বাগানের মালিক, আবার কখনো পাহাড় ওলা। কবির এই বিচিত্র ইচ্ছেগুলি শুনবো রিতমের কণ্ঠে। আমি যখন পাঠশালাতে যাই, আমাদের এই বাড়ির গলি দিয়ে 10টা বেলায় রোজ দেখতে পাই ফেরিওয়ালা যাচ্ছে ফেরি নিয়ে। চুড়ি চাই, চুড়ি চাই, সে হাঁকে, চিনের পুতুল ঝুড়িতে তার থাকে। যায় সে চলে যে পথে তার খুশি, যখন খুশি খায় সে বাড়ি গিয়ে। 10টা বাজে, 10:30 বাজে, নাই গো তারা, হয় বা পাছে দেরি। ইচ্ছে করে আমি ইচ্ছে করে আমি হতেম যদি বাবুদের ওই ফুল বাগানের মালিক। একটু বেশি রাত না হতে হতে মা আমাকে ঘুম পাড়াতে চায়। জানলা দিয়ে দেখি যে পথে পাগড়ি পরে পাহাড়ওয়ালা যায়। আধার গলি, লোক বেশি না চলে, গ্যাসের আলো মিটমিটিয়ে জ্বলে। লণ্ঠনটি ঝুলিয়ে নিয়ে হাতে দাঁড়িয়ে থাকে বাড়ির দরজায়। রাত হয়ে যায় 10টা, 11টা, কেউ তো কিছু বলে না তার লাগি। ইচ্ছে করে পাহাড়ওয়ালা হয়ে গলির ধারে আপন মনে জাগি। কবি মায়ের সান্নিধ্য খুব কম সময় পেয়েছেন। তাকে দেখাশোনা করার দায়িত্ব ছিল কয়েকজন পরিচারকের উপর। তবু কেন জানি শিশু মনে মাকে নিয়ে খেলা করতে চায় বারবার। শিশু যেমন মায়ের সাথে দুষ্টু মিশতে খেলা খেলে, ঠিক তেমনি দেবজিৎ শোনাবে সে মায়ের সাথে লুকোচুরি খেলার গল্প। আমি যদি দুষ্টুমি করে চাপার কাছে চাপা হয়ে ফুটি, ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতায় করি লুটোপুটি, তবে তুমি আমার কাছে হারো। তখন কি মা চিনতে আমায় পারো? তুমি ডাকো খোকা, কোথায় ওরে? আমি শুধু হাসি চুপটি করে। যখন তুমি থাকবে যে কাজ নিয়ে, সবই আমি দেখবো নয়ন মেলে। স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি
বলবো বলবো না সে কথা। অবশেষে কবি ভর্তি হলেন বিদ্যালয়ে। পাঠশালার পড়া করতে গিয়ে যদি সামান্য ভুলও হয়ে যায় তাতে কি যায় আসে? তাহলে কি শাসনের রক্তচক্ষু দিয়ে শিশুর মন এমনিভাবে ভেঙে দেওয়া যায়? শিশু কবির মনে বিভিন্ন জিজ্ঞাসা নাড়া দেয় তার মায়ের প্রতি। সে প্রশ্ন বা নালিশি কৌশিকি করবে তার মাকে। আমি বলেছিলাম বলে মশাই আমার করে তুমি 5 পয়সা ভাই ওই দিক দিয়ে যাও, ওই দিক দিয়ে যাও। সেই যে রঙিন পুতুল খালি আপনি দিলে কিনে, খাতার নিচে ছিল ঢাকা দেখালে মশাই রেগে মেগে ভেঙে দিলেন। বললেন দিন রাত্রি কে খেলা, একটু তোর মন বসে না পড়াশোনার বেলা। বাবা আমি জানাই কাকে আমি যদি নালিশ করি এক্ষুনি তার কাছে, কোন রকম খেলার পুতুল নেই কি মা ওর ঘরে? সত্যি কি ওর একটু মন নেই পুতুলের ওপরে? সকাল সাঁঝে তাদের নিয়ে করতে গিয়ে খেলা কোনো করে করেনি কি কোনো রকম খেলা? যদি সেই পুতুল নিয়ে ভাঙেন কে ঘোরাবে? বল দেখি মা ওর মনটা কেমন তর লাগে। পাঠশালার গণ্ডিবদ্ধ জীবন কবির মোটেই ভালো লাগেনি। পাঠশালার পাঠ চুকিয়ে শুরু হয় গৃহ শিক্ষকের কাছে পড়াশোনা করা। কিন্তু বাড়িতেও বড় বিপত্তি। গৃহ শিক্ষক দীর্ঘ সময় বসিয়ে রাখেন বই খাতা নিয়ে। শিশু কবি কি করে বোঝাবে কবির মনের ব্যথা? তার মন তো ওই বইয়ের কালো অক্ষরের মধ্যে সীমাবদ্ধ নয়। তাই মায়ের কাছে তার প্রশ্ন, মা গো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কিন্তু বেলা হলে বিকেল হলো মনে করতে নাই। আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্যি ডুবে গেছে মাঠের শেষে। পার বুড়ি চোখ ধরে দিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে। আধার হলো মাদার গাছের তলা, কাউরি ফুয়ের দিঘির জল। হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে কর না উঠল সাঁঝের তারা, মনে কর না সন্ধে হলো যেন। রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? কখনো কখনো নিজের পড়া ছেড়ে অন্যকে পড়ানোর সাধনীতে ইচ্ছে জাগে। অর্থাৎ কবি নিজে শিক্ষক হয়ে ছাত্র পড়াতে চান। কিন্তু ছাত্র যদি ছেলে মানুষই করে তখন তো মনেই হয় মাকে একটু অভিযোগ করি। কারণ বিজ্ঞের মতো প্রশ্ন করে যদি এমন ধারা উত্তর আসে,
শুনবো মায়ের খুকি কেমন ধারা উত্তর করে। তোমার কিচ্ছু বোঝে না মা, খুকি তোমার ভারী ছেলে মানুষ। ও ভেবেছে তারা উঠেছে বুঝি আমরা যখন উড়িয়েছিলেন ফানুস। আমি যখন খাওয়া খাওয়া খেলি, খেলার খালে সাজিয়ে নিয়ে নুড়ি। ও ভাবে বা সত্যি খেতে হবে, মুঠো করে মুখে দেয় মাপুরি। সামনেতেও শিশু শিক্ষা খুলে যদি বলি খুকি পড়া করো, দু হাত দিয়ে পাতা ছিঁড়তে বসে। তোমার খুকি পড়া কেমন তর, আমি যদি মুখে কাপড় দিয়ে আস্তে আস্তে আসি গুড়ি গুড়ি। তোমার খুকি এমনি কেঁদে ওঠে। ও ভাবে বা এলো জুজু বুড়ি। আমি যদি রাগ করে কখনো মাথা নেড়ে চোখ রাঙিয়ে বকি, তোমার খুকি খিলখিলিয়ে হাসে। খেলা করছি মনে করেও কি, সবাই জানে বাবা বিদেশ গেছে। তবু যদি বলি আসছে বাবা, তাড়াতাড়ি চারদিকেতে চাই। তোমার খুকি অমনি বোকা হাবা। ধোবাইলে পড়াই যখন আমি, টেনে নিয়ে তাদের বাচ্চা গাধা। আমি বলি আমি গুরু মশাই, ও আমাকে চেঁচিয়ে ডাকে দাদা। তোমার খুকি চাঁদ ধরতে চাই, গণেশকেও বলে যে মা গানুষ। তোমার খুকি কিচ্ছু বোঝে না মা, তোমার খুকি ভারী ছেলে মানুষ। ছোট্ট খুকির মন হারিয়ে যায় দূরে ওই মেঘের দেশে। কখনো বা সাগরের ঢেউ হাত ছানিয়ে দেয় তাকে। যারা থাকে তারা আমায় ডাকে, আমায় ডাকে, বলে আমরা কেবল করি খেলা। সকাল থেকে দুপুর সন্ধে বেলা সোনার খেলা খেলি আমরা ভোরে, রূপোর খেলা খেলি চাঁদ
স্যার বসতে হবে স্যার? আরে বসেই তো করেছেন, বসুন, ঠিক হয়ে বসুন। নাম কি? স্যার আমার নাম না আমার বাবার নাম। আরে এটাই বুঝছেন না আপনার নাম? স্যার আমার নাম হলো স্যার 100 টিম গভর্নমেন্ট। এটা আবার কেমন নাম? এটা আমার ইংরেজি নাম স্যার। ও আচ্ছা, তাহলে বাংলায় কি? 100 মানে 100, টিম মানে দল, আর গভর্নমেন্ট মানে সরকার। মানে পুরো নামটা হলো স্যার 100 টিম গভর্নমেন্ট। মানে পুরো নামটা হলো 100 দল সরকার। ও, তাহলে আপনাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা যায়? হ্যাঁ স্যার, প্রথমে ইংরেজি থেকে জিজ্ঞাসা করা যায়, ঠিক আছে? আচ্ছা, ট্রান্সলেট করুন। ওবামা বন থেকে ভেগে এলেন। জি স্যার, আপনি কি বলছেন স্যার? ওবামা একজন এত বড় যে ব্যক্তি, তিনি কেন বনে হাঁটতে যাবে? আরে আপনি ট্রান্সলেট করুন তো। না স্যার, আমি ট্রান্সলেট করে অত বড় সম্মানের ব্যক্তিকে স্যার আমি অসম্মান করতে পারতাম না। আরে বাবা, এতে অসম্মানের কি আছে? বন আর লেকের দুটো জায়গার নাম। আচ্ছা ছাড়ুন, আপনাকে অন্য প্রশ্ন দিচ্ছি। বলুন, পার্টস অফ স্পিচ কত প্রকার? স্যার 8 প্রকার। হ্যাঁ, তা এটা বেশ ভালোই বলেছেন। বলুন তো কি কি? স্যার নুন, পুরা নুন, অবজেক্টিভ, ভার, এত ভার, পুরা জাংশন, কোন জাংশন, ইনজাংশন। বাহ বাহ, আপনার তো দেখছি ইংরেজিতে অগাধ জ্ঞান। স্যার তাই একটু বলতে পারেন স্যার। তাহলে বিজ্ঞান থেকে ধরি। হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে বলেন, গাছ ছোট থেকে বড় হয় কেন? ছি স্যার, আপনি এটাই করেন না স্যার। ছি স্যার, আপনি এটাই জানেন না। লজ্জা করা উচিত স্যার আপনার। ছি স্যার। আরে আপনি বলেন না। স্যার ভারতবর্ষে যত অশিক্ষিত গরু ছাগল আছে, গাছ যদি ছোট থাকে তারা খেয়ে নেবে, তাই স্যার গাছ ভয়ে বড় হয়ে যায়। তাই নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে বলুন, কোন প্রাণীর দাঁত নেই? এটা আমার ঠাকুমা স্যার, 100% আমার ঠাকুমা স্যার। কিন্তু আপনার ঠাকুমা কেমন করে? আমার ঠাকুমা একটা প্রাণী। প্রাণী? আমার ঠাকুমার না স্যার একটাও দাঁত নেই স্যার। হাসলে না স্যার খুব সুন্দর লাগে স্যার। একটাও নেই? না স্যার। আচ্ছা তাহলে বলুন, জলের সংকেত কি? স্যার HIJKLMNO। আরে জলের আবার কবে থেকে এতগুলো সংকেত হলো? কেন স্যার, আপনি বইয়ে পড়েননি? জলের সংকেত H2O। হ্যাঁ তাই তো, মানে H থেকে O পর্যন্ত। আমি তো সেটাই বললাম। ও, শুনলাম আপনি নাকি অঙ্কে খুব ভালো। হ্যাঁ স্যার, ঠিকই শুনেছেন স্যার, ছোটবেলা থেকে। হ্যাঁ, 1 আর 1 2, 2 আর 2 4, 3 আর 3 6, তাহলে 4 আর 4 কত হবে? স্যার আপনি সব সহজ করে বলে আমার জন্য পরীক্ষা ফেলে রাখলেন স্যার। কঠিন? হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে বলুন, রেখা কাকে বলে? স্যার আপনি ক্রিস ফিল্ম দেখেনি স্যার? কি ফাটাফাটি বই স্যার। ঋত্বিকের ঠাকুমা হিসেবে যে অভিনয় করছিল স্যার, তাকে রেখা বলে। আমি দেখছি সব জেনে বসে আছেন। এই শেষ প্রশ্ন, একটু বুদ্ধি করে। হ্যাঁ, এটা পারলে মনে চাকরি পাকা। বার্ষিক 5% সরল সুদে 1000 টাকা 3 বছরের সুদে আসলে কত হবে? স্যার ঠিক বুঝতে পারলাম না স্যার। আপনি যদি একটু প্র্যাকটিক্যালি বুঝান স্যার, তাহলে সুবিধা হতো স্যার। আপনি বুঝতে পারেননি? না স্যার। আচ্ছা ধরুন আমি আপনাকে এই 1000 টাকা দিলাম। আপনি দিলেন, আমি নিলাম স্যার। হ্যাঁ ঠিক 3 বছর পর বার্ষিক 5% সরল সুদে আমাকে টোটাল কত টাকা ফেরত দেবেন? স্যার আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি স্যার, তার আগে আমার প্রশ্নের উত্তর দেন না স্যার প্লিজ স্যার। আমার টাকাটা কোথায়? আপনার টাকাও দিচ্ছি স্যার, তার আগে বলুন স্যার আমার চাকরি পাকা তো স্যার? স্যার হ্যাঁ, আপনার মতো লোককেই তো চাকরি দেবো স্যার। আমার ব্যাপার বলছে স্যার। স্যার 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 5 টাকা স্যার, 5 টাকা স্যার। চা বিস্কুট খাবে স্যার, চা বিস্কুট খাবে স্যার। ঘুষ দিচ্ছে, তাও আবার 5 টাকা। 5 টাকা ঘুষ দিচ্ছে আমাকে। স্যার 10 টাকা স্যার, 10 টাকা স্যার। অনেক কষ্টে বাবার পকেট থেকে চুরি করে নিয়ে এসেছে আসার সময় স্যার। আপনি চোর? আপনি চুরিও করেন? স্যার বেকার টেকার ছেলে স্যার, মাঝে মাঝে চুরি করতে হয় স্যার। বেরিয়ে যান, বেরিয়ে যান, যান বেরিয়ে যান। হ্যাঁ বেরিয়ে যান স্যার। মা খুব আশা করে পাঠিয়ে স্যার। জানি মা ঠাকুমা সবাই আশা করে। আপনি বেরিয়ে যাবো স্যার। ইন্টারভিউ দিতে এসছি।
হাজার টাকা দিয়ে যান। ওই যে বললেন স্যার 3 বছর পর সুদে আসলে ফেরত দিয়ে দিব স্যার।